ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি কারণ অলরেডি আমরা জেনে গেছি পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অ্যাড বেরিয়ে গেছে। কিসের অ্যাড না, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদের। তো আজকে আমরা বাংলা বিষয়ে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বিষয়ে কিছু একটা ক্লাস করব। তো আমাদের আজকে টপিক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই বাংলা সাহিত্যটা অনেক সাহিত্যের ইতিহাসে যে জিনিসটা আছে আমরা যদি দেখি, একটু যদি বোর্ড ওয়ার্ক করি, তো বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই সাহিত্য কথাটা ছোট হলেও কিন্তু এর প্রভাব কিন্তু যথেষ্ট সুদূর প্রসারী। কেন বলছি, তো এই বাংলা সাহিত্যকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আদি যুগ বলতে পারা যায় এবং আধুনিক যুগ বলতে পারা যায়। কিন্তু এই আদি যুগের মধ্যেও অনেকগুলো ভাগ আছে বা মধ্যযুগ আছে, তার সঙ্গে আধুনিক যুগ আছে। কিন্তু আমরা যদি বাংলা সাহিত্যের একটা যুগ বিভাগ দেখি, সেই যুগ বিভাগ করলেই আমরা বুঝতে পারবো যে বাংলা সাহিত্যটা কতটা সুদূর প্রসারী। এই জিনিসটা একটুখানি দেখুন। তো যদি আমরা একটা যুগ বিভাগ করি, আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ যেটাকে বলছি আমরা, আজকে আমরা যে জিনিসটার উপর বেশি ফোকাস করব সেটি হচ্ছে, তোমরা অ্যাজ এ মাস্টার ডিগ্রি স্টুডেন্ট হিসেবে তোমরা প্রত্যেকেই সেটা জানো। তোমাদের বিএড কমপ্লিট হয়েছে, তোমরা কেউ হয়তো এমফিল করেছো, কেউ হয়তো নেট সেট কোয়ালিফাই করেছো। কিন্তু আজকে এই কঠিন পরিস্থিতিতে আমাদের দাঁড়িয়ে যে পিএসসির যে নতুন অ্যাড বেরিয়েছে, সেখানে একটা নতুন উৎসাহ বা নতুন উদ্দীপনা সৃষ্টির জন্য একটা জায়গা তৈরি হয়েছে যে হ্যাঁ, নিজেকে কিভাবে সেট আপ করবো, সেই জায়গাটা কিন্তু পিএসসি দিয়েছে আমাদের সামনে। তো এই সুযোগটা কিন্তু আমরা কখনই হাতছাড়া করব না। তাই প্রত্যেকে এটার জন্য খুবই প্রিপারেশন নাও, যে বাংলা সাহিত্যের যে আজকে বাংলা যে ক্লাসটা আমরা করাবো, সেই ক্লাসের আমাদের যে টপিক দেওয়া আছে, সেই টপিকটার মধ্যে আমরা বেশ আলোচনা শুরু করব বিদ্যাপতিকে নিয়ে। হ্যাঁ, বিদ্যাপতি হচ্ছে মধ্যযুগের প্রাক চৈতন্য যুগের একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি মিথিলার লোক ছিলেন। তাকে বাংলা সাহিত্যের মিথিলার লোক না হলেও তাকে আমরা বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করেছি। তার কারণ আছে, তার পদের মাধুর্য বা তার পদের সৌন্দর্য, সমস্ত কারণে আমরা কিন্তু তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করেছি। কিন্তু এখানে আমি একটা জিনিস একটু বলে দিতে পারি, একটু জাস্ট নক করে দিই পড়াটার আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে। আমরা কিন্তু সবাই এমএ করেছি, কেউ এমফিল করেছি, কেউ নেট সেট কভার করেছি। কিন্তু যে জিনিসটা আমাদের জানতে হবে, একটা ডিগ্রি লেভেলের পড়াশোনা এবং একটা কম্পিটিটিভ লেভেলের পড়াশোনা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কেন কথাটা বললাম? ডিগ্রি লেভেলটা কিন্তু অনেকটা তথ্যমূলক। এখানে কিন্তু আমাদের টোটালটাই তথ্যের উপর ডিপেন্ড করে। অর্থাৎ তথ্য যত বেশি আমরা কালেক্ট করব, তত বেশি আমরা গেনার হব এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। বিশেষ করে পিএসসির যে আগের ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে, সেটা নিয়ে আমি ডিসকাস করব। তার আগে আমরা যে মূল যে আলোচ্য বিষয়, সেই মূল বিষয়ে আমরা ফিরে আসি। যে আদি যুগের সময়কাল হচ্ছে 900 থেকে 1200। কেন আমি এগুলো লিখছি? তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমাদের আলোচ্য বিষয় বিদ্যাপতি, কিন্তু আপনি এগুলো কেন লিখছেন? তার কারণ হচ্ছে আমরা বিদ্যাপতিটাকে কিভাবে এলো, তার প্রেক্ষাপট, সেই জিনিসটা সম্বন্ধে আমাদের কিন্তু অবশ্যই একটা পরিষ্কার ধারণা না থাকলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তাই এই জিনিসটা করছি। জাস্ট তোমরা একটুখানি লক্ষ্য করো, 1200 থেকে 1800 এবং 1800 থেকে আজ পর্যন্ত। ঠিক আছে, এবার হচ্ছে এগুলো সবই আনুমানিক, যদিও বলা এখানে আনুমানিক, এগুলো সবই টোটালটা হচ্ছে আনুমানিক। কারণ হচ্ছে এবার যেটা কি করে এবার আমরা বিদ্যাপতিতে কিসে যাব, নেক্সট একটা স্টেজ আমি করছি, একটু ভালো করে খেয়াল রাখবেন। যদি আমি এটা একটু উপরে করছি, কারণ এটা আমাদের লিঙ্কের সমস্যার জন্য এটা আমার দেখা যাচ্ছে না উপরে, আমি একটু উপরে করছি। এটা মধ্যযুগের ভাগটা আমি একটু উপরে দেখাচ্ছি।
আমরা মধ্যযুগের ভাগ পেয়ে গেছি, এই মধ্যযুগকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন এরপরে আমরা কিভাবে বিদ্যাপতিতে যাব সেটা জাস্ট আমি লাইনটা একটুখানি ক্লিয়ার করছি। একটা হচ্ছে সাহিত্যে এটা বন্ধা যুগ, 2 নম্বর হচ্ছে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য সমসাময়িক যুগ, এবং চৈতন্য উত্তর যুগ। এই বন্ধা যুগটা শুরু হয়েছিল 1200 থেকে 1350 হচ্ছে দাঁড়ান, এখানে একটুখানি গন্ডগোল হয়েছে, সালটা 1200 থেকে 1350 এবং 1350 থেকে 1500, 1500 থেকে 1600 এবং 1600 থেকে 1800 পর্যন্ত। আর এই সময়কার প্রাক চৈতন্য যুগের একজন কবি হলেন বিদ্যাপতি। জিনিসটা আমি ক্লিয়ার করতে পারলাম? তাহলে বিদ্যাপতি জিনিসটা, বিদ্যাপতির যে প্রেক্ষাপট, বিদ্যাপতি কোন ভাবে এসছে, কোন সময়ে তিনি এসছেন, তার জিনিসটা কিন্তু আমি সাল অনুযায়ী আপনাদের কাছে আমি ব্যাখ্যা করলাম। তাহলে বিদ্যাপতি সম্বন্ধে প্রাথমিক আইডিয়াটা পেলাম, বিদ্যাপতি কোন সময়ে কবি ছিলেন, সেটা হচ্ছে একদম প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন। এই হলো আমার বিদ্যাপতি সম্বন্ধে ফার্স্ট একটা কনসেপ্ট। এবার চলে আসুক আমরা বিদ্যাপতি সম্বন্ধে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বিদ্যাপতি সম্পর্কে তথ্য। আমি 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে করে আলোচনা করছি আপনাদের সাথে সুবিধার্থে। প্রথম হচ্ছে তার বংশ পরিচয়, জন্ম ও বংশ পরিচয়। চতুর্দশ শতাব্দীর শেষ এবং পঞ্চদশ শতাব্দীর প্রথমেই বিদ্যাপতির জন্ম। সেই সময়কাল ধরেই বিদ্যাপতি তার জন্মের পর থেকে তার সৃষ্টিকর্ম নির্দিষ্ট সময় অন্তত চালিয়ে গেছেন। তো সেই দিক থেকে ধরলে দেখা যায় চতুর্দশ শতাব্দীর শেষে তার আবির্ভাব। আনুমানিক 1380 থেকে 1460 তার জীবৎকাল। আনুমানিক 1380 থেকে 1460 কার মতে? বিমান বিহারী মজুমদারের মতে। ইনি একজন গবেষক ছিলেন। তো এই হচ্ছে বিদ্যাপতির মানে যে সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন মিথিলার মধুবনী পরগনার অন্তর্গত বিপসি গ্রাম। গ্রামটার নাম হচ্ছে বিপসি গ্রাম। এইগুলোই কিন্তু তোমাদের পিএসসির ক্ষেত্রে শর্ট কোশ্চেন, যেইগুলো যে তার কত খ্রিস্টাব্দে তার জন্ম, বা কোন শতাব্দীতে তার জন্ম, কোন গ্রামে জন্ম, কোন পরগনায় বা কোন জায়গায়, সরি। তো এবার আসা যাক বিদ্যাপতির জন্মসাল সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবার বিদ্যাপতি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, এইগুলো কিন্তু খুব ছোট ছোট তথ্যমূলক কোশ্চেন, যেটা কম্পিটিটিভ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিএসসি যদি আগের ইয়ারের কোশ্চেনগুলো তোমরা যদি কেউ ফলো করো, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবে ঠিক এই টাইপের কোশ্চেন আসলে। আমি পরে একটা জিনিস আলোচনা করছি বিদ্যাপতি সম্বন্ধে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। জাস্ট আমি তার জন্ম পরিচয়টা শুরু শেষ হয়ে যাওয়ার পর, বিপসি গ্রামে তার জন্ম করেছিলেন এবং তিনি তার ব্রাহ্মণ বংশে তার জন্ম। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, তিনি কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার কুল উপাধি ছিল ঠক্কুর, অর্থাৎ যেটাকে আমরা এখন বলি ঠাকুর। তার কুল উপাধি ছিল ঠক্কুর, ঠ কয় কয় হর্ষ উড়। তো এই
জন্ম হচ্ছে ব্রাহ্মণ বংশে, উপাধি ছিল ঠক্কুর, বাবার নাম ছিল গণপতি ঠাকুর। এই হলো সামগ্রিক তার জন্ম এবং বংশ পরিচয়। এবার দেখা যাক, আমরা বিদ্যাপতির প্রথম একটা জিনিস জানতে পারলাম। 2 নম্বর যেটা জানবো, 1 নম্বর জানতে পারলাম, 2 নম্বর তথ্য যেটা জানতে পারলাম, যেটা এখন আমরা জানবো, সেটা হচ্ছে বিদ্যাপতির পদ। এটা খুব ইম্পর্টেন্ট, বিদ্যাপতির পদ। একটা পিএসসি সিলেবাসে যে বিদ্যাপতির যে টপিক আছে, এই বিদ্যাপতি টপিক থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন আসে, একটা কি দুটো কোশ্চেন আসে, এবং পদ থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো কিন্তু এই তার পদ থেকেই আসে। তিনি একটা পদের লাইন হয়তো আপনাদের তুলে দেওয়া হলো, সেই লাইনটাকে বলে এটা কোন পর্যায়ের পদ, বা কতগুলো পর্যায় দিয়ে দেওয়া হলো, সেই পর্যায়ে বলবে কোন পর্যায়ে বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। 2015 সালে এই কোশ্চেনটাই ঠিক এসেছিল। লাস্ট অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস পরীক্ষা হয় 2015 সালে। 2015 সালে এই কোশ্চেনটা এসেছিল যে বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি। কেন? এখানে দুটো অপশন ছিল, 4টে অপশন দিয়েছিল, দুটো অপশন ছিল, যেটা মাথুর পর্যায়ে ছিল, প্রার্থনা পর্যায়ে ছিল, এবং আরো দুটো পর্যায়ে ছিল। কিন্তু বিদ্যাপতি কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি বলতে হবে অবশ্যই সেটা মাথুর পর্যায়। আমরা ঠিক সেই পর্যায় ভিত্তিক পদগুলোকে আমরা এখানে আলোচনা করব। নাম্বার 1, প্রথম হচ্ছে পূর্বরাগ। দু নম্বর হচ্ছে মাথুর। 3 নম্বর হচ্ছে আপনার প্রার্থনা। 4 নম্বর হচ্ছে অভিসার। তাহলে আমি আরো অনেক পর্যায় আছে, এদিকে আমি লিখে দিলাম, আছে ভাবোল্লাস, বয়ঃসন্ধি, তাহলে এই 6টা পর্যায় আছে, এই 6টা পর্যায়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথম পর্যায় পূর্বরাগ, মাথুর, প্রার্থনা, অভিসার, ভাবোল্লাস এবং বয়ঃসন্ধি, মেনলি এই 6টা পর্যায়। তাহলে পিএসসি থেকে যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মেনলি বিদ্যাপতি থেকেই আসে, সেইগুলো কিন্তু এই পদগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ তিনি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি, বা একটি পদের লাইন তোমাদের তুলে দেওয়া হলো, বলা হলো যে এটি কোন পর্যায়ের পদ। এটাই কিন্তু 2015 সালে এবং 18 এবং 22 সালে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষা হয়, সেগুলোতে কিন্তু ঠিক একইভাবে লাইন তুলে, পদের লাইন তুলে তোমাদের বলা হয়েছিল এটা কোন পর্যায়ের পদ। তো বিদ্যাপতি থেকে যদি আমার এক্সপিরিয়েন্স বা আগামী দিনের আগামী প্রিভিয়াস ইয়ারের যে ট্রেন্ডস, কোশ্চেনের যে ট্রেন্ডস, সেই ট্রেন্ডসটা কিন্তু বলছে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু বলছে যে বিদ্যাপতির পদগুলো থেকেই মেনলি পিএসসিতে কোশ্চেন এসেছে। তো সেই দিক থেকে তাকিয়ে আমরা কিন্তু এইভাবে প্রিপারেশনটা নেব। তো পদগুলোকে খুব ভালোভাবে আপনাদের মুখস্থ করতে হবে। মেন কিছু কিছু পদ আছে, পদের লাইনগুলোকে 4-5টা 6টা লাইনকে একটু মনে রাখতে হবে। সেই পদগুলো থেকে একটা তুলে দেওয়া হবে এবং সেখান থেকে জিজ্ঞাসা করা হবে কোনটি কোন পর্যায় পদ। নেক্সট, এবার আমরা দেখো এইভাবে তোমাদের দেওয়া, যেমন পূর্বরাগ পর্যায়, বিদ্যাপতির 6-7টা পর্যায় আছে। তো পূর্বরাগ পর্যায় যেটা আছে, হাথক দর্পণ মাথক ফুল, হাথক দর্পণ মাথক ফুল, অর্থাৎ এই একটা হয়তো পদ তুলে দিল, পদটা তুলে দিয়ে জিজ্ঞাসা বলা হলো যে এটি বিদ্যাপতির কোন পর্যায় পদ। অবশ্যই সেটা হবে পূর্বরাগ পর্যায় পদ। কেন পূর্বরাগ পর্যায় পদ? এটা হচ্ছে রাধা কৃষ্ণের মিলনকে নিয়েই বৈষ্ণব পদাবলী। সেই বৈষ্ণব পদাবলীতে রাধা শ্রীকৃষ্ণের জন্য এতটাই পাগল বা এতটাই আত্মহারা হয়ে গিয়েছিল যে তিনি যেন সমস্ত জিনিসকেই, তোমার জীবনের সমস্ত জিনিসের মধ্যেই শ্রীকৃষ্ণের অস্তিত্বকে তিনি কিন্তু অনুভব করছিলেন। হাতের আয়নার মধ্যে কৃষ্ণ,
আম, মাথার ফুলের মধ্যে কৃষ্ণ, মুখে পানের মধ্যে কৃষ্ণ, তো সমস্ত ক্ষেত্রে শুধু কৃষ্ণের অস্তিত্ব, তাই এটা অবশ্যই পূর্বরাগ পর্যায়ের পদ। তাহলে একটা আমরা পর্যায় পেলাম পূর্বরাগ। 2 নম্বর, এবার আসা যাক মাথুর। অ্যাকচুয়ালি মাথুর জিনিসটা একটু কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতে হবে। হোয়াট ইজ মাথুর? এই মাথুর জিনিসটা কি, তারপরে পর্যায়ে আমরা আসি। মথুরা থেকে মাথুর কথাটা এসছে। মথুরাটা কি? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল কংস নিধনের জন্য, ঠিক সেই সময় আর কিন্তু ফিরে যায়নি। তাই বৃন্দাবনে তখন রাধা একা পড়েছিল। সেই রাধা কৃষ্ণ ছাড়া তার জীবনের যে যন্ত্রণা সেই মুহূর্তে সৃষ্টি হয়েছিল, যে বিরহের সৃষ্টি হয়েছিল, তাই হচ্ছে মথুর বা মথুর পর্যায়। তো এই বিরহটা তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন, আমি জাস্ট একটা পদের নাম বলছি। এটা খুবই মাস্টার ডিগ্রি লেভেল বলুন, গ্র্যাজুয়েশন লেভেল বলুন, এমফিল যাই হোক না কেন, এইগুলোর সঙ্গে আপনারা খুবই পরিচিত। যেমন হচ্ছে এই সখী, আমি একটা পদের নাম বলছি, এ সখী হামারি দুঃখেরও, হে সখী হামারি দুঃখেরও নাহি ওর, এ ভরা বাদরো মাহো ভাদরো। এই হচ্ছে একটা, দুটো লাইন তুললাম আমি, বেশি লাইন তুললাম না, এটা দুটো লাইন তুললাম আমি এখানে বোঝাবে। মাথুর পর্যায়ে যে পদটা দিয়েছি সেখানে কি লেখা আছে, এসো কি হামারি দুঃখেরও নাহি ওর, এ ভরা বাহাদুর মহাবাহাদুর শূন্য মন্দির মোর। মানে কি? আমি বললাম যে মথুরা থেকে বৃন্দাবন থেকে মথুরায় কৃষ্ণ চলে এসছে, কৃষ্ণ বিহনে মথুরা বা রাধার মনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তিনি সেটা প্রকাশ করছেন কিভাবে? এই পদের মাধ্যমে। হে সখী, এবং সেটা কার কাছে? সখীদের কাছে। বলছে হে সখী আমারই দুঃখেরও নাই ওর, আমার ওর মানে সীমা, শেষ, এর কোনো সীমা নেই, আমার দুঃখের কোনো সীমা নেই, মানে আমি এতটা যন্ত্রণার মধ্যে ভুগছি, দুঃখের কোনো সীমা নেই। এ ভরা ভাদর মাহ ভাদর, এই ভাদ্র মাস ভরা বাদলের মধ্যে আমার চরম দুঃখের মধ্যে জীবন অতিবাহিত হচ্ছে। আমার মন্দিরটা শূন্য হয়ে গেছে। মন্দির মানে অ্যাকচুয়ালি মন্দির শব্দের আদি অর্থ ছিল ঘর, এখন হয়তো সেটা চেঞ্জ হয়েছে, শব্দের শব্দার্থের পরিবর্তন, সেটা তোমরা ভাষাতত্ত্বে জানতে পারবে। অ্যাকচুয়ালি এই শব্দটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো সখীদের সখীর কাছে সেই তার জীবনের কষ্টটা সে নিবেদন করছে, এই সখী হামারি দুঃখের নাইওর, এই ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। এটা কিন্তু হচ্ছে মাথুর পর্যায় পদ। আমি আবার বলছি, 2015 সালে পিএসসিতে একটা কোশ্চেন এসেছিল, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসে, যে বিদ্যাপতি কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি, ঠিক এই টাইপের কোশ্চেন আছে এবং পদ থেকেই কোশ্চেন দেয়। সেটা হচ্ছে অবশ্যই হবে মাথুর পর্যায়। সেখানে প্রার্থনা পর্যায়ে একটা অপশন ছিল, কিন্তু আমি বলছি এটা মাথুর পর্যায়ে হবে, কারণ বিরহের পদে যতটা তিনি যা সেই তার কবিত্বকে ফুটিয়ে তুলেছেন, অন্য পদে কিন্তু ততটা তিনি কিন্তু সেটাকে পারেননি। তাই মাথুর পর্যায়ে বিদ্যাপতি শ্রেষ্ঠ কবি। আমি এটাকে আবার ভালো করে নোট ডাউন করতে বলছি, তার কারণ হচ্ছে বিদ্যাপতির মাথুর পর্যায় থেকে সবচেয়ে বেশি মানে পদ পর্যায়ের মধ্যে এই মাথুরটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এবং এই পদ থেকেই বেশি পিএসসিতে কোশ্চেন আসবেই। নেক্সট চলে আসলাম প্রার্থনা পর্যায়। এই যে মাথুরের পর আরো একটি পর্যায় আছে, সেটা হচ্ছে প্রার্থনা পর্যায়। তো প্রার্থনা পর্যায় জিনিসটা কি রকম? মাথুরের তার যন্ত্রণা চলছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ভগবানের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, বা রাধা মানে একদম সমগ্রভাবে উৎসর্গ করে দিয়েছেন। কি রকম দেখো, মাধব, আমি একটা লাইন তুলছি, মাধব বহু মিনতি করিতই, দেই তুলসী তিল, এ দেহ সমর্পিলু।
দয়া জনু ছড়বি মোয়ে। হয়তো বোঝা যাচ্ছে, একটু দেখুন। তাহলে মাধব বহু মিনতি করি তৈ, দেই তুলসী তিল এ দেহু সমর পেলু দয়া জনু ছড়বি মোয়ে। আমি মাধব ভগবানের কাছে নিজের জীবনটাকে আমি সমর্পণ করতাম তিল আর তুলসী দিয়ে। এই জীবনকে আমি আর নিজের বলে রাখতে চাইছি না। তো এই ধরনের পদ, অর্থাৎ মাথুর, পূর্বরাগ, প্রার্থনা বা আরো আছে অভিসার, ভাবোল্লাস, এই পর্যায়ে পদগুলো কিন্তু পিএসসির ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট। আপনারা খুব ভালো করে সমস্ত পদগুলো, বিভিন্ন পর্যায়ে যে সমস্ত পদ আছে সেই পদের লাইনগুলো অন্তত দুটো কি তিনটে, প্রথম দুটো বা শেষ দুটো কি তিনটে করে লাইন যতটা পারবেন মুখস্থ রাখতে, কারণ এইগুলো থেকেই কোশ্চেনগুলো আসে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আসে, তো বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস হয়তো কিছুটা হলো আলাদা আলাদা, মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পদগুলো বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা হয়, সব ইউনিভার্সিটির সঙ্গে কিছুটা মেলে না, হয়তো কমন কিছু থাকে। তো এই দিক থেকে দেখতে হলে সবারই কিন্তু জানা কম বেশি জানা আছে। তো আমি আবার বলছি, পিএসসির ক্ষেত্রে যদি বিদ্যাপতি টপিককে যদি কোশ্চেন দেওয়া হয়, তাহলে অবশ্যই এই যে বিভিন্ন পর্যায়ে পদ থেকেই কোশ্চেনগুলো বেশি করে দেয়া আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন।